আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা চাই। জাগো নারী জাগো, বন্হি শিখা, ঘরে ঘরে জ্বালাও শিক্ষার আলো। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আমাদের এবারের বিষয় নারীর ক্ষমতায়নে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী। কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী, তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি কবিতা, থাকছে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন এবং সর্বশেষ রয়েছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। একজন পুরুষকে শিক্ষা দেওয়ার মানে একজন ব্যক্তিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা, আর একজন মেয়েকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। তাই জাতির কল্যাণ ও অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি কবিতা, আমি শিক্ষক। আবৃত্তি করেছে রাহিম আজিজুর। আমি শিক্ষক, আমি রক্ষক মর্যাদার, আমি নতুনের কেতন উড়ানো বাঁশির সুর, আমি নবপল্লবের উর্বরতা সুমধুর, আমি সৃষ্টি করি রোধ করি বিনাশ, আমি শিক্ষক গান করি তারুণ্যের, আমি চারা গাছ রোপণ করি যেন সৃষ্টির নিবাস, আমি অভিনেতা চিন্তিত, আমি সভ্যতায় সুদূর, আমি মুছে দিই শত গ্লানি, আমি কোমল করে হাসি, সমান করি পথ যেথা বন্ধুর, আমি নতুনের অসীম আকাশ, পুরাতনের নির্যাস, আমি বন্ধু বর সবার, হাতে আমার আলোর মশাল, সত্যের পথচারী আমি সকলের বিশ্বাস, শুধু উপদেশে নই আমি, বাস্তবতায় নিবিড়, স্নেহে আমি মমতায়, শৃঙ্খলা বোধে আমি পীড়িতদের পাশে দাঁড়াই উঁচু করে শির, আমি কঠোর বজ্র সম কোমল সত্য চিত্তে, শতদলে বেঁধেছি যে ঘর ছায়া সুনিবিড়, লক্ষ আলোর মাঝে আমি শিক্ষক এক আলোময় বীর। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন। শিক্ষার যে অঙ্গীকার
এখানে শিক্ষা হবে অবৈতনিক, সকলের জন্য, প্রত্যেকটা শিশুই এখানে শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। কিন্তু শিক্ষার যখন বাণিজ্যিকীকরণ করা হবে তখন এটা পণ্যে রূপান্তরিত হয়। পণ্য মানেই ক্রয় বিক্রয়ের সম্পর্ক। ফলে এই যে শিক্ষার দর্শন, যেটা স্বভাবতই নাগরিকরা পাওয়ার কথা, সেটার সাথে যখন বাণিজ্যিকীকরণ যুক্ত হবে তখন সকলেই এটি পাবে না। যার টাকা থাকবে, যে কিনতে পারবে, সেই শুধু এটা কিনতে পারবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে 2006 থেকে 2026 পর্যন্ত 20 বছর মেয়াদী একটা কৌশলপত্র ছিল উচ্চশিক্ষার, এবং সেটি সাম্প্রতিক সময়ে এটা 2026-এর জায়গায় 2030 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই প্রেসক্রিপশনটা কিন্তু বিশ্বব্যাংক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর পরামর্শে এই উচ্চশিক্ষা কমিশন এটা মানে তারা গ্রহণ করে, এবং এটার মূল কথাই হচ্ছে যে শিক্ষাটাকে বাণিজ্যিক খাতে নিয়ে যেতে হবে। আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে জনগণের টাকা থেকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক কলেজগুলোতে যে ভর্তুকি দেয়া হয়, সেই জায়গা থেকে তারা এখানে এই পরামর্শে বলছে যে এটা পুরোপুরি শিক্ষা প্রতিষ্ঠান তার নিজ খরচে পরিচালিত হবে। আমাদের যে উচ্চশিক্ষার দর্শন, সেটিও কিন্তু একটা বাণিজ্যিক চিন্তাধারার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের যেখানে প্রধান উদ্দেশ্য গবেষণা করা, সমাজের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য গবেষণা করা, কোন গবেষণা করলে মানুষের জীবনযাপন আরও সহজ হয়, সেটি না করে আজকে একটা বিশেষ গোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য, কর্পোরেটের দাসত্ব করার জন্য, আজকে এই ক্যাপিটালিজমকে সেবা দেওয়ার জন্য আসলে এই শিক্ষার ধারণাটাকেই ওই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দুইটাই আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে, তার মধ্যেও একটু পার্থক্য অবশ্যই আছে। কারণ শিক্ষার বাণিজ্যিকীকরণ একটা বিশাল ফ্রেমওয়ার্কের মধ্যে, আর কোচিং বাণিজ্য তার একটা ক্ষুদ্র অংশ। আজকে কোচিং বাণিজ্যকে সম্পূর্ণ মানে শিক্ষার্থী বা অভিভাবকদের উপর ঠেলে দেওয়া হচ্ছে, বা একটা ব্যবসায়ী গোষ্ঠী তারা এটা জিম্মি করছে অনেক ক্ষেত্রে, যে শিক্ষার্থীদেরকে পড়তে হবে, না পড়লে সে হয়তো পিছিয়ে যাবে, তার রেজাল্ট ভালো হবে না। ফলে এখানে একটা প্রতিযোগিতা তৈরি করা হয়েছে, ফলে কোচিংকে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদেরকে যে তারা যেন পড়ে। যদি আপনি না পড়াতে চান আপনার শিশুকে, আপনি পারবেন না, কারণ এমন একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে যে তাকে A+ পাইতে হবে, ভালো করতে হবে, তাকে আরও বেশি বেশি মুখস্থ করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। ফলে একটা পরীক্ষামুখী প্রবণতা এবং রেজাল্ট কেন্দ্রিক চিন্তাধারার দিকে যখন শিক্ষা ব্যবস্থাকে ঠেলে দেওয়া হয়েছে সামগ্রিকভাবে, ফলে শিশুদেরকে এই ভালো রেজাল্ট করানোর জন্য অভিভাবকরা এই দিকেই ঝুঁকে বসে, তাদের কোনো অন্য উপায় থাকছে না। ফলে যে শিক্ষার যে টোটাল বাণিজ্যিকীকরণ, সেটারই একটা মানে বাই প্রোডাক্ট হিসেবে এই সকল কোচিংয়ের জন্ম হয়েছে। যদি সুশিক্ষাটা দেন, ঠিকমতো ক্লাসে পাঠদান করেন, শিক্ষকদের যথেষ্ট আপনি বেতন দেন, তাকে প্রাইভেট ব্যবসার প্রতি ঝুঁকতে হচ্ছে না। ফলে এখানে একদিকে যারা পাঠদান করছেন, শিক্ষকদের যেমন একটা নৈতিকতার দিক আছে, অন্যদিকে তার সচ্ছল জীবনযাপনের একটা ব্যবস্থা আছে। অনেক স্কুল কলেজের শিক্ষকরা তারা যে বেতন পান, সেটি দিয়ে তার পরিবার চালাতে পারেন না, ফলে তাকে অন্য ইনকামের পথ দেখতে হয়। ফলে সেখানে যে টিউশন করা বা কোচিং করা, এটা তার জন্য সবচেয়ে সুবিধাজনক, যেহেতু তার চিন্তার সাথে বা সে যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ের সাথে এটি সংশ্লিষ্ট। যদি তার যথেষ্ট পরিমাণ বেতন থাকতো, তাহলে তাকে এই বাণিজ্যটা করতে হতো না, এই ব্যবসা প্রাইভেটলি এটা করতে হতো না, বা প্রাইভেট পড়ানো বা কোচিং করা। ফলে সরকারের পক্ষ থেকে অনেকবার আওয়াজ দেওয়া হয় যে কোচিং বন্ধ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে তারা এগুলো হচ্ছে তালিকা তৈরি করেন, তাদেরকে নানান ধরনের চিঠি দেন, কিন্তু যারা এর সাথে জড়িত তাদের কোনো ধরনের কিছু হয় না। আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকেই এই শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি, এবং টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে উৎপাদনমুখী করা যায়, গণতান্ত্রিকীকরণ করা যায়, একমুখী বিজ্ঞানভিত্তিক করা যায়, সেই বিষয়ে আমরা বলে আসছি। এবং এই কোচিং বাণিজ্য সহ সকল বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আমরা সমাবেশ, সেমিনার, কর্মশালা, এই ধরনের প্রোগ্রামগুলো করে আসছি। আমরা 2005 সালে ছাত্র ফেডারেশন থেকে একটা কনভেনশন করেছিলাম, সেখানে এই মাধ্যমিক, প্রাথমিক এবং উচ্চশিক্ষা তিনটার বিষয়ে আমরা নতুন প্রস্তাবনা হাজির করেছি। হ্যাঁ, কিন্তু সরকারের পক্ষ থেকে এই সকল প্রস্তাবনাকে তারা কোনোভাবেই গ্রহণ করেন না, কোনোভাবেই গ্রাহ্য করেন না। ফলে আমরা এখনও ক্যাম্পেইনমূলক কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেটিং, ছাত্র সংগঠন হিসেবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সরকারের এটা দায়িত্ব যে শিক্ষাটাকে ছাত্রছাত্রীদের কাছে, জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। দেশের শিক্ষা ব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বেকারত্বের হার। তাই
যত দ্রুত সম্ভব পরিবর্তন আনতে হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়। এ দায়িত্ব কেবলমাত্র সরকারেরই নয়, এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকেও। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করেন অ্যাডভোকেট সোহানা তাহমিমা, সম্পাদক দৈনিক মুন্সিগঞ্জের খবর। চলুন বিস্তারিত শুনে আসি ওনার কাছ থেকে। এমন স্কুল কেন হয় যে স্কুলে শুধু স্কুল পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে না, এটা হয় কোচিং পর্যন্ত যায়, বাসায় টিউশন পর্যন্ত যায়? কেন? আমার কথা হচ্ছে এই জায়গাটার একটা বিরাট পরিবর্তন আসা উচিত। স্কুল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যম, স্কুলে আমরা পড়াশোনা করব, স্কুল আমাদের জীবন ধারণের জন্য একটা বিরাট অধ্যায় বলা চলে। আমি যদি সকাল 8টার সময় যাই, আমি 2টা, 2:30, 3টা পর্যন্ত স্কুলে থাকতেছি। তারপর আমার মনে হয় না যে বাসায় কোনো কোচিংয়ে যাওয়া কিংবা কোনো বাসায় টিউটর রাখা এগুলোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই একটা কারণে এই যে কোচিং এবং টিউটর রাখার ব্যাপারে অনেক দরিদ্র ফ্যামিলির পড়াশোনাগুলো ঝরে যাচ্ছে। পাশাপাশি মেয়ে যারা হচ্ছে বাবা মারা নির্ভর হতে পারতেছে না, মেয়েকে কোথাও পাঠাইতে পারতেছে না, যার কারণে মেয়েদেরও পড়াশোনাটা কিন্তু অনেক সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে। তারা এবং মেয়েরাও রেজাল্ট খারাপ করতেছে, তখন তাদের মানসিকভাবেও কিন্তু তারা অনেক এত পড়তেছি ভালো করতে পারতেছি না, তাহলে মানসিকভাবে তারা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোচিং করলে হয়তো বা টিচাররা একটু ভালো মার্কস দেয়, টিউটরের কাছে পড়লে হয়তো বা সে আরো অনেক কিছু জানতে পারে, কিন্তু এটাতে কিন্তু মেয়েদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এখন যুগ পরিবর্তনের, এখন আমাদের জননেত্রী শেখ হাসিনার যে মেয়েদের শিক্ষার ব্যাপারে উনি যতটা অগ্রসর হয়েছেন, ভাতা দেওয়া থেকে মেয়েদের শুরু করে টিফিন আওয়ারে খাওয়ানোটা শুরু করে প্রতিটা সেক্টর উনি আগে যাচ্ছেন, তাহলে আমাদের মন মানসিকতা কবে পরিবর্তন হবে যে আমাদের কোনো টিউশনে রাখতে হবে না, আমাদের কোনো টিচার আমরা রাখবো না, আমরা কোনো প্রাইভেটে পড়াশোনা করব না, আমরা যা পড়াশোনা করবো সব স্কুলে। তাহলে এই যে ঝরে পড়ার যে সংখ্যার হারটা, এটা অনেক 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 মাত্রা কমে যাবে। শুধুমাত্র যদি কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র যদি টিউটর সেন্টারটা বন্ধ হয়ে যায়, টিচারদের পড়াশোনার প্রতি স্কুলে যদি চাপটা দেয়, সেক্ষেত্রে নারীর শিক্ষার হার বিপুল পরিমাণ বাড়বে বলে আমার মনে হয়। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।